হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। সামনেই তোমাদের তৃতীয় সামেটিভ পরীক্ষা তথা অ্যানুয়াল পরীক্ষা, ফাইনাল পরীক্ষা যেটা আমরা বলি 2024 সাল। নবম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের ভৌতবিজ্ঞানের সাজেশনের প্রথম পর্ব আমি আগেই কমপ্লিট করেছিলাম, আর কয়েকটা চ্যাপ্টার বাকি ছিল। আজকে আমি তোমাদের মিশ্রণের উপাদানের পৃথকীকরণ, জল, কার্যক্ষমতা, শক্তি, তাপ এবং শব্দ, এই কটি চ্যাপ্টারের সাজেশন দিয়ে দিচ্ছি। পার্ট 1-এর যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম সেগুলো ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা রেডি করে ফেলেছো, এবং আজকে পার্ট 2-এর বাকি প্রশ্নগুলো দিচ্ছি। পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে আমি তোমাদের যতগুলো প্রশ্ন ভৌতবিজ্ঞানে দিলাম, প্রত্যেকটি প্রশ্ন, বারবার আমি বলছি, প্রত্যেকটি প্রশ্ন ভীষণ 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 গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রত্যেকটি প্রশ্ন আসবে, একটি প্রশ্ন বাইরে থেকে আসবে না, সব এখান থেকে আসবে। কিন্তু কাজ হচ্ছে তোমাদের রেডি করতে হবে ভালো করে, ঠিক আছে? তোমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্ন যত্ন সহকারে সুন্দর করে তৈরি করতে হবে। যদি কোনো প্রশ্ন উত্তর বইয়ে সুন্দর করে ভালো করে না পাও, যদি কোনো অসুবিধা হয় বা কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয়, আমি আগের বারও বলেছি, আবার বলে দিচ্ছি, আমাকে সরাসরি কমেন্ট করবে, আমার কাছে জানতে চাইবে, আমি তৎক্ষণাৎ যত দ্রুত সম্ভব তোমাদের উত্তর দেব। ওকে? তো চলো, পরীক্ষায় তোমাদের বেশি দিন নেই, ইতিমধ্যে পার্ট 1 দিয়েছি, আজকে পার্ট 2 দিচ্ছি। চলো দেখি কি কি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। দেখো, প্রথমে মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। এখান থেকে মাত্র 3খানা প্রশ্ন দিয়েছি আমি, মাত্র 3টে প্রশ্ন এখান থেকে দিয়েছি। সাধারণ পাতন ও আংশিক পাতন পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো একটা। পেট্রোলিয়াম শোধনের ক্ষেত্রে কোন পদ্ধতির সাহায্য নেওয়া হয়? আর 3 ইথানল ও জলের মিশ্রণকে কোন পদ্ধতির সাহায্যে পৃথক করা হয়? 3খানা প্রশ্ন আমি তোমাদের এখান থেকে দিয়েছি, 3টের উত্তর রেডি করবে। সাধারণ পাতন আংশিক পাতন পদ্ধতির মধ্যে 2খানা পার্থক্য তোমরা তৈরি করবে, কাকে বলে, কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়, সাধারণ পাতন কখন প্রয়োগ করা হয়, আংশিক পাতন কখন প্রয়োগ করা হয়, এগুলো লিখবে। স্ফুটনাঙ্কের পার্থক্য বেশি কম থাকলে এগুলো প্রয়োগ করা হয়, এটা একটা পয়েন্ট, সংজ্ঞা লিখবে। পেট্রোলিয়াম শোধনের ক্ষেত্রে আংশিক পাতন পদ্ধতির প্রয়োগ করা হয়। ইথানল ও জলের মিশ্রণকে কোন পদ্ধতির সাহায্যে পৃথক করা হয়? এই চ্যাপ্টার থেকে খুব বেশি প্রশ্ন আসে না, আমি 3খানা প্রশ্ন তোমাদের দিয়েছি। এবার দেখো নেক্সট জলের চ্যাপ্টার। দেখো, জলের চ্যাপ্টার থেকে 1 নম্বর প্রশ্ন যেটা, জলকে সার্বজনীন দ্রাবক বলে কেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2 নম্বর দেখো, বিশুদ্ধ পানীয় জলের, এখানে অনেকগুলো পয়েন্ট পাবে, জলকে সার্বজনীন দ্রাবক বলে কেন? জলের অ্যাভেলেবিলিটি বেশি, অর্থাৎ জলকে সহজেই পাওয়া যায়। জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস আর হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, ফলে একটা বিস্তর ব্যবধান, ফলে সহজেই জলকে তরল অবস্থায় রাখা যায়। বিশুদ্ধ আছে, তারপরে রয়েছে জল সহজে কারোর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না। এরকম অনেক পয়েন্ট বইয়ে পাবে, 4-5টা পয়েন্ট লিখে সার্বজনীন দ্রাবক বলবে। জৈব অজৈব অনেক যৌগকে জল দ্রবীভূত করতে পারে। ক্লিয়ার? 2 নম্বর, বিশুদ্ধ পানীয় জলের কি কি গুণ থাকা দরকার? বইয়ে সুন্দর করে লেখা আছে, 3-4টে পয়েন্ট করে লিখবে যে বিশুদ্ধ পানীয় জলের নিম্নলিখিত গুণগুলো থাকা দরকার। খুব বড় করে লেখার দরকার নেই, পয়েন্টগুলো লিখে 1-2 লাইন করে লিখে দেবে, ব্যাস। জলের ক্ষরতার কারণ কি? জলের স্থায়ী ক্ষরতা তৈরি হয়, অস্থায়ী ক্ষরতা তৈরি হয়। অস্থায়ী ক্ষরতা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এদের বাইকার্বনেট লবণ থাকার জন্য, আর জলের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি ধাতুর ক্লোরাইড ও সালফেট লবণ থাকার জন্য জলের স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়। 2টো পয়েন্ট করে সুন্দর করে লিখে দেবে, জলের স্থায়ী ক্ষরতা সৃষ্টির কারণ, অস্থায়ী ক্ষরতা সৃষ্টির কারণ। 4 নম্বর, জল দূষণ কাকে বলে? এর জন্য দায়ী মনুষ্য সৃষ্ট দুটির কারণ লেখো। সুন্দর করে লিখবে, এটা বলার কিছু নেই, এটা প্রত্যেকে পারবে। তো চলো নেক্সট দেখি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, জলের চ্যাপ্টার থেকে আর 4টে প্রশ্ন রয়েছে। অ্যামালগাম ব্লু ও ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 6, WHO নির্দেশিত পানীয় জলে আর্সেনিকের সহ্য সীমা কত? গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটোই। 7 নম্বর, ব্ল্যাক ফুট ডিজিজ কোন মৌলের প্রভাবে ঘটে? ব্ল্যাক ফুট ডিজিজ আর্সেনিক মৌল প্রচুর পরিমাণে জলে মিশলে ব্ল্যাক ফুট ডিজিজ হয়। অর্থাৎ অনেকের কি হয়, যাদের ব্ল্যাক ফুট ডিজিজ হয় তাদের হাতে পায়ে কালো কালো ছোপ পড়ে, এটাকে ব্ল্যাক ফুট ডিজিজ বলা হয়। কলিফর্ম কাউন্টের কাজ কি? তাহলে প্রত্যেকটি প্রশ্ন আমি ফালতু প্রশ্ন বা অপ্রয়োজনীয় প্রশ্ন দিয়ে প্রচুর প্রশ্ন দিইনি, তোমাদের ঠিক যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলোই দিয়েছি। চলো সরাসরি চলে যায় কার্যক্ষমতা শক্তি। কার্যক্ষমতা শক্তি থেকে এরকম 7-8টা প্রশ্ন দিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের ম্যাক্সিমাম 7-8টা 10টা প্রশ্ন রয়েছে। কার্যক্ষমতা শক্তির প্রথম প্রশ্ন দেখো, 2টি স্কেলার রাশির গুণফল একটি ভেক্টর রাশি এমন একটি রাশির উদাহরণ দাও। এটা উল্টো হবে, এটা হবে 2টি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি এমন একটি উদাহরণ দাও। এটা হবে কার্য। কেন? কার্য সমান সমান বল ইন্টু সরণ। দেখো,
বলও ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি, কিন্তু দুটো ভেক্টর রাশির গুণফল কার্য সেটা কিন্তু একটা স্কেলার রাশি। এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় এসছে, বহুবার কোয়েশ্চেন ব্যাংকে দেখবে বহু জায়গায় আছে এই প্রশ্নটা। দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি। নাও কোয়েশ্চেন নাম্বার 2, কার্যহীন বল বলতে কি বোঝো, উদাহরণ দাও। সূর্যের চারিদিকে পৃথিবীর ভ্রমণ একটি কার্যহীন বল। ঠিক আছে, মনে রেখো, এটা ব্যাখ্যা করবে। কোনো একটা বস্তুকে নিয়ে তুমি লিফটে করে নামছো, কার্যহীন বল। ক্লিয়ার? এগুলো সব কার্যহীন বল। সুটকেস হাতে নিয়ে তুমি হেঁটে যাচ্ছ, কার্যহীন বল। আচ্ছা, কেন কার্যহীন বল বলে? যেখানে বল প্রয়োগ করলে প্রযুক্ত বল এবং সরণ পরস্পরের সঙ্গে সমকোণে থাকে, সেখানে সেই প্রযুক্ত বলকে কার্যহীন বল বলে, কারণ সেখানে কৃতকার্যের মান কত হয়? 0। আচ্ছা, পৃথিবী দেখো 3 নম্বর প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। এখানে যেটা উদাহরণ দিলাম, দেখো সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনে কোনো কার্য হয় না, ব্যাখ্যা করো। আমি এখানে আলাদা করে প্রশ্নটা যেহেতু গুরুত্বপূর্ণ, আমি আলাদা করে এখানে দিয়ে দিয়েছি। সূর্যের আবর্তনে চারিদিকে পৃথিবীর আবর্তনে কোনো কার্য হয় না, ব্যাখ্যা করো। আর কার্যহীন বল বলতে কি বোঝো, এছাড়া আরও উদাহরণ দিলাম, লিখে দেবে, কোনো অসুবিধা নেই। কার্যের এসআই একক ও সিজিএস একক লেখো। কার্যের এসআই একক জুল আর সিজিএস একক আর্গ। ওকে, আর তাদের মধ্যে সম্পর্ক 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। এটা প্রমাণ করবে তোমরা, অনেক সময় পরীক্ষায় প্রমাণ দেয়। কোন কোন ক্ষেত্রে বল প্রয়োগ করলেও কার্য হয় না? অনেক ক্ষেত্র রয়েছে, যেমন পয়েন্ট করে লিখবে। 1 নম্বর, যে সমস্ত ক্ষেত্রে বল প্রয়োগ করলে বস্তুর সরণ হয় না, সরণের মান 0, সেখানে কৃতকার্য হয় না। 2, বস্তুর উপর প্রযুক্ত বলের অভিমুখ এবং বস্তুর সরণের অভিমুখ যদি পরস্পর সমকোণে থাকে, তাহলেও কার্য হয় না। এই দুটো উদাহরণ তোমাদের আমি দিয়ে দিলাম। চলো দেখি আর কি কি প্রশ্ন দিয়েছি এখানে। দেখো, কার্য থেকে মোট 10টা প্রশ্ন দিয়েছি, কারণ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তার মধ্যে 2খানা অঙ্ক, দেখো একটা অঙ্ক দিয়েছি। 6 নম্বর, কার্য করার সামর্থ্যকে কি বলে? কার্য করার সামর্থ্যকে বলে শক্তি। মনে রেখো। বলের বিরুদ্ধে কার্য একটি উদাহরণ দাও। যখন তোমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছো, সেটা কিন্তু বলের বিরুদ্ধে কার্য। একটা পাথরকে তুমি উপরের দিকে ছুঁড়ে দিলে, সেটা কিন্তু বলের বিরুদ্ধে কার্য, কারণ প্রত্যেকটা বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। কিন্তু এখানে দেখো, সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি, তাহলে পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে উপরে উঠছি, তাহলে এটা বলের বিরুদ্ধে কার্য। আর সিঁড়ি দিয়ে যখন আমরা নিচে নেমে আসি, তখন সেটা কিন্তু বলের দ্বারা কার্য। ওকে, নাও ক্ষমতার ব্যবহারিক এককের সংজ্ঞা দাও। আমরা জানি ক্ষমতার ব্যবহারিক একক কি? ওয়াট। ওয়াটের সংজ্ঞা দিতে হবে। 1 সেকেন্ডে যে সমস্ত বস্তু 1 সেকেন্ডে 1 জুল কার্য সম্পন্ন করে, তার ক্ষমতাকে বলে 1 ওয়াট। ওকে, 1 সেকেন্ডে 1 জুল কার্য করলে তার ক্ষমতাকে বলে 1 ওয়াট। 1 অশ্ব ক্ষমতা সমান কত বার? 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। 9 নম্বরে দেখো একখানা অঙ্ক দিয়েছি, একটা অঙ্ক। 400 গ্রাম ভরের একটি বস্তু 12 মিটার প্রতি সেকেন্ড বেগে গতিশীল, বস্তুটির গতিশক্তি কত? আমরা জানি গতিশক্তির গাণিতিক রাশিমালা 12 mv²। ওকে, কাইনেটিক এনার্জি 12 mv²। এখানে এম এর ভ্যালু দিয়ে দিয়েছে 400 গ্রাম, আর ভি দেখো দিয়েছে 12 মিটার প্রতি সেকেন্ড বেগে গতিশীল। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এইটা দেখো মিটারে রয়েছে, এটা গ্রামে রয়েছে। তা করলে তো হবে না, এককগুলো এক পর্যায়ে আনতে হবে। হয় মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, অথবা গ্রামটাকে কিলোগ্রামে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে তোমার এখানে বসাতে হবে। বসালে বস্তুটির গতিশক্তির যে একক বেরোবে, যদি এই পুরোটা এসআই নিয়ে যাও তাহলে জুল বেরোবে, আর যদি মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে গিয়ে করো তাহলে বেরোবে আর্গ। এইগুলো কিন্তু ঠান্ডা মাথায় খেয়াল করবে তোমরা। নাও কোয়েশ্চেন নাম্বার 10, ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু বড় প্রশ্ন, 3 নম্বরের প্রশ্নে আসবে। অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে, প্রমাণ করো। এটা কিন্তু অর্থাৎ উপর থেকে যখন একটা বস্তু নিচে পড়ে, প্রতিটা জায়গায় তার গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল সর্বদা কি থাকে? ধ্রুবক থাকে। গতিশক্তি আর স্থিতিশক্তি, উপরে পুরোটাই স্থিতিশক্তি, মাঝামাঝি জায়গায় দুটোই থাকে। একদম নিচে স্থিতিশক্তি থাকে না বললেই চলে, পুরোটাই গতিশক্তি। যাই হোক, সব জায়গায় প্রত্যেকটা জায়গায় গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল কিন্তু ধ্রুবক থাকে। এটা প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। ওকে, তাহলে এই কার্যক্ষমতা শক্তি, মিশ্রণের উপাদানের পৃথকীকরণ আর জল থেকে আমার সিলেক্টিভ, একদম প্রিমিয়াম সিলেক্টেড কোয়েশ্চেন। এগুলো প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর তোমরা বই থেকে খুঁজে বের করবে। কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলো। ওকে, চলো নেক্সট দেখি। নেক্সট দেখো, তাপের চ্যাপ্টার শুরু হয়ে গেল। প্রথমেই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ক্যালোরিমিতির মূলনীতি ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ব্যাংকে নিশ্চয়ই তোমরা বহু জায়গায় দেখেছো এটা। কোয়েশ্চেন নাম্বার 2, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে কি বোঝো? এর মান কত? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
কোয়েশ্চেন নাম্বার 3, তাপ ও কার্য সম্পর্কিত ঝুলের সূত্র লেখো, বইয়ে পেয়ে যাবে। 4 নম্বর, জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো? ভেরি 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 ইম্পর্টেন্ট। জলের ব্যতিক্রান্ত প্রসারণের একটি সুবিধাও সঙ্গে রেডি করে রেখো। সুবিধা, শীত প্রধান দেশের জলটা যেহেতু তরল অবস্থায় থাকে, তার মধ্যে মাছ বা অন্যান্য জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে। এই জলের ব্যতিক্রান্ত প্রসারণ ছিল বলে এদের সুবিধা হয়। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি, দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে বেশি উষ্ণতার বস্তু দিয়ে তাপ প্রদান করবে আর কম উষ্ণতার বস্তু তাপ গ্রহণ করবে। তারপরে এই আদান প্রদান ততক্ষণই চলবে যতক্ষণ না পর্যন্ত উভয়ের উষ্ণতার ব্যবধান সমান না হয়। সুন্দর করে ক্যালোরিমিতির মূলনীতি বুঝিয়ে দিলাম, গাণিতে ব্যাখ্যা চাইলে ছোট্ট করে দিয়ে দিও। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 জুল পার ক্যালোরি। 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল কার্য করতে হয়। এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক আর জুলের সূত্রটা বইয়ে সুন্দর করে পেয়ে যাবে। চলো তাপ থেকে দেখি আর কি কি প্রশ্ন পাই। দেখো, তাপের চ্যাপ্টার থেকে আর 4খানা প্রশ্ন আছে। শিশিরাঙ্ক কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। এই দুটো জিনিস ভালো করে একটু রেডি করে রেখো। 6 নম্বর প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। শহরাঞ্চলে শিল্পাঞ্চলে প্রায়শই কুয়াশা দেখা যায় কেন? দেখো, শহরাঞ্চলে আর শিল্পাঞ্চলে কি হয়, বায়ু দূষণের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে। এই সমস্ত জায়গার বায়ুতে ধূলিকণা অন্যান্য বিভিন্ন বায়ু দূষককারী পদার্থের পরিমাণ বেশি থাকে, ফলে যে কারণে কুয়াশাটা বেশি দেখা যায়। গ্রামাঞ্চলে বা নদী পার্শ্ববর্তী এলাকায় কিন্তু কুয়াশা খুব একটা দেখা যায় না। এটা বইয়ে সুন্দর করে লেখা আছে, 3-4 লাইনের মধ্যে ছোট্ট করে লিখে দিও। আপেক্ষিক আর্দ্রতার তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে প্রশ্নটা পুরোটা বলে দিই তোমাদের। প্রশ্নটা এমন আসতে পারে যে আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে বা আবহাওয়ার উপর, জলবায়ুর উপর আপেক্ষিক আর্দ্রতার তাৎপর্য, জলবায়ু নয় আবহাওয়াটা বলাই ভালো। আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে কি হয়, আপেক্ষিক আর্দ্রতা বায়ুতে কম থাকলে কি হয়, ইত্যাদি ছোট্ট করে একটু দেখে নিও। একটা অঙ্কও দেখো আছে, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলকে স্টিমে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে? H = m × s × t। m বস্তুর ভর, s আপেক্ষিক তাপ, t উষ্ণতার ব্যবধান। এই ফর্মুলা অ্যাপ্লাই করে বইয়ে অঙ্কটা করে দেওয়া আছে, করে নিও। তাহলে মাত্র 8খানা প্রশ্ন। চলে গেলাম আমাদের সাজেশন পর্বের শেষ চ্যাপ্টারে। দেখো, শব্দ খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। 1 নম্বরে দেখো বলছে কোন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি। দেখো, 3টে মাধ্যম আছে, কঠিন, তরল এবং গ্যাস। তোমরা জানো কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি, তারপর তরল, তারপর গ্যাস। ঠিক আছে, কঠিন মাধ্যমে শব্দের বেগ সবথেকে বেশি কারণ হচ্ছে কঠিন মাধ্যমের ঘনত্ব সব থেকে বেশি, তারপর কঠিনের থেকে তরলের ঘনত্ব কম আর তরলের থেকে গ্যাসের ঘনত্ব আরও কম, যে কারণে কঠিনে শব্দের বেগ সব থেকে বেশি। কোন মাধ্যমে শব্দ বিস্তার লাভ করতে পারে না? মনে রেখো, শূন্য মাধ্যমে আলো বিস্তার লাভ করতে পারে কিন্তু শব্দ বিস্তার লাভ করতে পারে না। তাই এটা মনে রেখো। এ প্রসঙ্গে একটা প্রশ্ন তোমাদের বলে দিই যে সূর্য বা অন্যান্য বহু দূরের গ্রহে বা কোথাও বিস্ফোরণ ঘটলে তার শব্দ আমরা শুনতে পাই না, কারণ শব্দ শুনবো কি করে? সেই সমস্ত গ্রহ নক্ষত্র থেকে পৃথিবীর দূরত্ব বহু দূর, যে কারণে মাঝে অনেক স্থান ফাঁকা, মাঝে অনেক স্থান মাধ্যমহীন থাকার কারণে শব্দ এসে ওই জায়গায় আর বিস্তার লাভ করতে পারে না, যে কারণে তাদের শব্দ আমাদের কানে এসে পৌঁছয় না। শব্দ কি প্রকার তরঙ্গ দেখে নিও, এটা খুব ছোট্ট একটি অবজেক্টিভ প্রশ্ন। শব্দ 3 v = n ল্যামডা, এইটা কিন্তু প্রমাণ আসে পরীক্ষায় তোমাদের। তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে, ছোট্ট, বেশি নয়, 4-5 লাইনের মধ্যে প্রমাণ হয়ে যায়। তাহলে v = n ল্যামডাটা প্রমাণ করো। শব্দের প্রতিফলনের একটি ব্যবহারিক প্রয়োগ স্টেথোস্কোপ, যেটা দিয়ে আমাদের সর্দি কাশি হলে ডাক্তারবাবুরা আমাদের বুক পরীক্ষা করেন কফ জমেছে কিনা, স্টেথোস্কোপ, সেখানে শব্দের। এছাড়া আগেকার দিনের রাজা মহারাজাদের আমলে যে মুখে করে এরকম ঘোষণা করতেন, ঘোষকরা ঘোষণা করে বেড়াতেন একটা চোং টাইপের নিয়ে। তাছাড়া এখনকার যে মাইকের চোং, সেটাই সব থেকে বড় প্রমাণ। মাইকের চোং কিরকম দেখতে হয়, এরকম শব্দের প্রতিফলন হয়েই তো এটা হয়। তাহলে শব্দের প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ অনেকগুলো দিয়ে দিলাম, একটা আসলে একটা লিখবে। চলো দেখি আর কি কি প্রশ্ন রয়েছে। ব্যাস, কমপ্লিট। আর মাত্র 10টা প্রশ্ন মোট এই চ্যাপ্টার থেকে রয়েছে, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। 5 নম্বর, ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব 16.6 মিটার, কিন্তু এটা নির্ণয় করতে হবে। ওকে, এটা নির্ণয় করতে হবে। বায়ুতে শব্দের বেগ 332 মিটার প্রতি সেকেন্ড বায়ুতে। এবার একটা শব্দ গিয়ে আবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে। দেখো, শ্রুতি নির্বন্ধ, স্বপ্ন নির্বন্ধ কত? 1/10 সেকেন্ড। কোনো শব্দ শোনার পর 1/10 সেকেন্ড পর্যন্ত তার রেশ আমাদের মাথায় থেকে যায়। তাই 332 × 1/10 কত হলো? 33.2 মিটার। এবার এই 3.2 মিটার হচ্ছে টোটাল যাওয়া প্লাস আসা।
তাহলে অর্ধেক এই একবার দূরত্বটা কত, তাহলে ডিভাইডেড বাই 2, তার মানে 16.6 মিটার। এটা সুন্দর করে লিখবে। শব্দের অনুরণন ইকো যেটা বলি আমরা, বলতে কি বোঝো? সাধারণ মাপের ঘরে শব্দের অনুরণন হয় না, কিন্তু হল ঘরে হয়, কেন ব্যাখ্যা করো। সাধারণ মাপের ঘরে সাধারণত 2 দেয়ালের মধ্যে দূরত্ব 16.6 মিটার থাকে না, তাই সাধারণ মাপের ঘরে শব্দের অনুরণন হয় না, কিন্তু হল ঘরে কিন্তু হয়। হল ঘরের 2 দেয়ালের মধ্যে উচ্চতা 16 মানে দূরত্ব আর কি 16.6 মিটার থাকে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7, শব্দের প্রতিধ্বনির সাহায্যে, ভেরি 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 ইম্পর্টেন্ট, কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়? এটা বইয়ে সুন্দর করে দেওয়া আছে, এইভাবে ছবি এঁকে দেখে নিও। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলো, শব্দের তীব্রতা, তীক্ষ্ণতা এবং গুণ বা জাতি। কোন বৈশিষ্ট্য শব্দ দূষণের জন্য দায়ী? শব্দের তীব্রতা। পুরুষের গলার স্বরের তুলনায় মহিলা ও শিশুদের গলার স্বর বেশি তীক্ষ্ণ হয় কেন? ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে খুব, কোয়েশ্চেন ব্যাংকেও বহু জায়গায় রয়েছে। শব্দের তীব্রতা মাপার এককের নাম কি? ডেসিবেল। তোমরা প্রত্যেকে জানো এই প্রশ্নটা। ডেসিবেল। শব্দ দূষণ নিয়ন্ত্রণে 2টি উপায় লেখো, পারবে। তাহলে আমি তোমাদের ক্লাস 9, যদিও একটু দেরি হয়ে গেল, যাই হোক তবুও রেডি করে নিও, তোমাদের কাজে লাগবে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের অনেক ভাবনা চিন্তা করে দিয়েছি আমি, চটজলদি যাই হোক করে দিইনি। প্রতিটা প্রশ্ন কিন্তু যেহেতু খুব ভাবনা চিন্তা করে দিয়েছি, তোমাদের পরীক্ষায় কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট। অর্থাৎ 100% কমন থাকবে সে কথা আমি বলতে পারবো না, ওইভাবে সায়েন্সের এভাবে বলা যায়ও না, কিন্তু বেশিরভাগ প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে, এটুকু বলতে পারি, বেশিরভাগ প্রশ্নই পরীক্ষায় আসবে। তাই যত্ন সহকারে প্রত্যেকটি প্রশ্ন সুন্দর করে রেডি করবে। সামনেই তোমাদের পরীক্ষা ভালো হোক, ভালোভাবে প্রস্তুত করো। শেষে আরও একবার বলে দিচ্ছি, কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে অসুবিধা হলে বা কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে কমেন্ট করবে। ওকে, প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই।